ঈদ মোবারক। ঈদ মানেই খুশি আর আনন্দ, পরিবার বন্ধুদের সাথে ভালোবাসার মুহূর্ত ভাগাভাগি করে নেওয়া। এই ঈদে চলে আড্ডা, খুনসুটির বিরামহীন সব গল্প। আর সেই রং আরেকটু ছড়িয়ে দিতে আমি চলে এসেছি আপনাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। যদিও আমি একা আসিনি, আমার সাথে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় দুইজন তারকা। আমার সাথে আছেন, একদম ডান দিক থেকে পরিচয় করে দিতে চাই, এই প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি, এবং ঠিক তার পাশেই আছেন এই প্রজন্মের জনপ্রিয় নায়ক এবং মডেল নীরব হোসেন। আর আমার এই দুই অতিথি নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদ উল ফিতরের বিশেষ আয়োজন স্যান্টালিনা ঈদ 2024 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার অনুষ্ঠানে। ঈদ মোবারক দিঘি, ঈদ মোবারক নীরব। ঈদ মোবারক। একদম দিঘিকে দিয়ে শুরু করি, ঈদটা কেমন কাটলো বলো? ঈদ বরাবরই অনেক ভালো কাটে, কারণ আমার মনে হয় ঈদের দিন আমি এই জিনিসটা খুব বেশি মাইন্ডে রাখি যে যাই হোক মন খারাপ করব না, একদম। তো সবসময় ঈদটা ভালো কাটে। ঈদের 3 দিন কিন্তু ঈদের আমেজটা থাকে, বিশেষ করে আমরা ঢাকায় যখন ঘুরতে বের হই তখন দেখলেই মনে হয় ঈদ, কারণ মেজরিটি মানুষজন বাড়ি চলে যায়। না, আমাদের তো আসলে বাড়ি যাওয়ার সুযোগ নেই, আমাদের তো এখানেই থাকতে হয়। তো ঈদের সেই ভাইবটা আসলে আমরা পাই। নীরবের কাছে যাচ্ছি, কেমন লাগছে? মনে হয় যে ঈদগুলো খুবই মানে ছোটবেলা একরকম ছিল, এখন একরকম। ভালো লাগতো যদি এবার ঈদের ছবি রিলিজ হতো, বাট তারপরেও ভালো লাগছে যে এবার ঈদে অনেকগুলো ছবি রিলিজ হলো এবং একে একে সবগুলো ছবি দেখবো, এবং এত বেশি ছবি রিলিজ হয়েছে আমার কাছে মনে হয় যে এই এতগুলো ছবি দেখার জন্য আসলে ঈদের ছুটিটা, মানে ঈদের এত বড় ছুটিটা আসলে মানে কম হয়ে গেছে, আরো বেশি দরকার ছিল। দেখি তো অনেক সিলেক্টিভ কাজ করে, আমরা যেমনটা দেখছি। হ্যাঁ, কিন্তু অনেকদিন আসলে ঈদের সিনেমাটা যায় না আমার, তো হ্যাঁ ওদিক থেকে তো হলে অবশ্যই ভালো লাগতো, কিন্তু এবার তো অনেক সিনেমা রিলিজ হয়েছে, তো এটাও একটা ভালো লাগার দিক যে এত বছর পর আমরা একসাথে এতগুলো সিনেমা দেখতে পাচ্ছি। এটা সত্যি কথা। এবার ঈদের পরে কি কোনো কাজের প্ল্যান আছে, বা কিংবা আগে থেকে করা হয়েছে যেটা ঈদের পরে রিলিজ পাবে? দুজনের ক্ষেত্রে আমার একই প্রশ্ন, যেটা আমাদের দর্শকরা জানে না, সারপ্রাইজ হতে পারে, চাইলে কিন্তু এখন আমরা জানিয়ে দিতে পারি সেটা। আসলে কাজ তো কিছু অবশ্যই করে রেখেছি, এগুলো হয়তো বা ঈদের পরেই আস্তে ধীরে রিলিজ হবে, কিন্তু ঈদের পরেও কিছু কাজে হাত দেওয়ার কথা আছে, দেখা যাক তখন এইটা আমরা সারপ্রাইজটা আসলে সাসপেন্স হিসেবেই রাখছি। নীরবের কাছে একটু আসতে চাই। আমার যেটা হচ্ছে যে অপারেশন জ্যাকপট, যে ছবিটা শুরু করেছিলাম অনেক দিন হয়ে গেল, একদম এন্ড অফ ডিসেম্বর, যেহেতু একটা সত্যি ঘটনা অবলম্বনে ছবিটা হচ্ছে, সো এটার জন্য আসলে অনেক বেশি প্রিপারেশন আমাদের আগে থেকে ছিল, প্লাস শুটিংয়ের মধ্যে প্রতি মাসে 10-15 দিন করে শুটিং করছে, এবং আরও একটা মংলার একটা ছোট্ট পার্ট বাকি আছে, তারপর ফ্রান্সে শুটিং করবো। সো এটার মাঝখানে আসলে কোনো ছবির শুটিং রাখিনি, কারণটা হচ্ছে যে চ্যালেঞ্জ, এবং হ্যাঁ কারণ হচ্ছে একটা স্পেসিফিক চুলের এবং একদম দাড়ি টাড়ি সব কিছু মিলে একদম একটা ইয়েতে থাকা, ওটা খুব চ্যালেঞ্জিং, এই কারণেই আসলে নতুন কোনো কাজ এখন শুরু করিনি। এর আগে বেশ কিছু কাজ করেছে, আমি ব্যক্তিগতভাবে দেখেছি। সেই যে ময়না পাখি বললাম, সেই থেকে তো শুরু, তবে তারপরে ময়না পাখির যে এই যে বড় হওয়াটা, এই যে যাত্রা, এই যাত্রাটা কেমন ছিল একটু জানতে চাই, কারণ নিশ্চয়ই তোমার জন্য এই পথটা খুব একটা সহজ ছিল না। তা তো অবশ্যই। এখন অনেকে অনেক রকম কথাই বলে যে যেহেতু প্রথমত শিশু শিল্পী, তারপরে আবার বাবা মা এখান থেকেই বিলং করে, অবভিয়াসলি আমি মনে হয় একটা হিউজ অ্যাডভান্টেজ পাই, আমি মনে হয় একটা আলাদা মানে আলাদা একটা স্টার কিডদের বেলায় যা হয়, স্টার কিডদের বেলায়, হ্যাঁ, তো আমি বলবো স্টার কিড হলে এটা আরো অনেক বেশি কঠিন, অনেক বেশি কঠিন। অ্যাটলিস্ট আমাদের ইন্ডাস্ট্রিতে আমি অনেক মানে ফেস করেছি, আমার অনেক কঠিন লাগে, এবং তার থেকে বড় হচ্ছে তখন প্রত্যাশা দর্শকের আরো অনেক বেশি থাকে, এবং দর্শকরা মনে করে আরো অনেক বেশি ভালো কাজ দিবে, কিন্তু আফটার অল যখন দেখা যায় তাদের এক্সপেকটেশন আমি পূরণ করতে পারছি না, তখনই আসলে এরকম অনেক কথা শুনতে হয়। বাট ওভারঅল এখন পর্যন্ত যা আছে, আপস অ্যান্ড ডাউনস মিলে আমি ওকে পেতে। কিন্তু তুমি নিজেকে প্রমাণ করেছো প্রত্যেকটা ক্ষেত্রেই। আমি বিগত বছরগুলোর কাজ যখন দেখেছি, আমি একটা ড্রাস্টিক চেঞ্জ দেখেছি। হ্যাঁ, আমরা ছোট্টবেলার দিঘিকে তো আদর করতামই, এখন আমরা সমীহ করে কথা বলি, তো এটা একটা পরিবর্তন। আমার মনে হয় নীরব এই কথাতে অবশ্যই এগ্রি করবে, কারণ ও মানে আমি তো ওর সাথে অনেক মানে বহু স্টেজ পারফরমেন্স করা হয়েছে, একসাথে সিনেমা করা হয়নি, বাট আমরা একসাথে অনেক কাজ করেছি স্টেজে, প্লাস এই যে টেলিভিশন চ্যানেলে এসে অনেক একসাথে মানে অনেক কিছু শেয়ারিং হয়েছে। বাট আমি যত কিছু স্মুথ হয়, বা মানে ওর সাথে যে বসে কথা বলা যত স্মুথ, বা গল্প করা যত স্মুথ, ওর সাথে না মানে
পারফর্ম করাটা ততটাই কঠিন, মানে ও এত ভালো পারফর্ম করে। ওকে, আচ্ছা আমরা যেহেতু আসলে ঈদের প্রোগ্রাম করছি, আমাদের একটু ঈদ নিয়ে কিছু জানার আছে। আমাদের থেকেও বেশি হচ্ছে আমাদের দর্শকরা জানতে চায় তারকাদের ঈদ কেমন কাটে। হ্যাঁ, যেমন সারাদিন আমরা কি করি, সালামি কালেক্ট করলাম, খাওয়া দাওয়া করলাম, রাতে তো টেলিভিশনটা ছেড়ে আমার দর্শকরা দেখছে। তো আমি একটু জানতে চাই, দিঘি এখনো ছোট, তবে যখন শিশু শিল্পী ছিল একদম ছোটবেলায় ঈদ কেমন কাটতো, পরিবর্তনটা কি সেটাও একটু জানতে চাই। ছোটবেলার ঈদটা অনেক বেশি ইনোসেন্ট ছিল, যেটা আমি বলবো যে ওই সময়টার ঈদই মনে হয় অনেক বেশি ভালো ছিল। প্রেশার ছিল না, কোনো রকম চিন্তা ছিল না। তখন আসলে সব কিছু অনেক স্মুথ ছিল, আর স্পেশালি তখন তো মা ছিল সাথে, অনেক বেশি স্মুথ লাগতো। তো ওই সময়টার ঈদ আসলে অনেক বেশি মিস করি, যে কোনো টেনশন নেই, কিছু নেই, ঘুম থেকে উঠো, খাও, ঘুরো, ফ্রেন্ডদের সাথে দেখা করো, সালামি কালেক্ট করো। তো ওই জায়গা থেকে এখন আসলে অনেক রেসপন্সিবিলিটি কাজ করে, যে বাসায় কি করতে হবে, অনেক কাজ করতে হয় এখন। এখন আসলে ওই রিল্যাক্সিং মুডটা কোনোভাবেই রাখা যায় না। তারপরে সালামি দেওয়ার ব্যাপার চলে আসছে একটা। আচ্ছা, দিঘি এখন সালামি দেয়? আচ্ছা, সালামি দেওয়ার ব্যাপার চলে আসছে। তো সব কিছু মিলিয়ে এখন তো অনেক ডিফারেন্ট ঈদ। যেমন আমরা ঈদের 3-4 দিন আগে একটা শো করতে গিয়ে কথা বলছিলাম যে ঈদের দিন আমাদের দুজনের একটা শো এসেছে, আমরা কি করব। তো ঈদের দিনও আমাদের কাজ করতে হয়, এতটা ডিফারেন্ট হয়ে গেছে আমাদের। তার সাথে দায়িত্ব তো চলে এসেছে, নিশ্চয়ই রান্না বান্নাও করা হয়, সেই গল্প আছে। সেটা শোনার আগে নীরবের কাছে জানতে চাই, ছোটবেলার ঈদটা কেমন ছিল, শৈশবের ঈদ আর কি। ছোটবেলার ঈদ ওই যে আমাদের হয় যে সালামি দেওয়ার ব্যাপারটা তো এখন চলে আসছে, বাট তখন প্রত্যেকটা বাসা এলাকার দেখা যাচ্ছে সব, যেহেতু আমরা 3 ভাই 1 বোনের মধ্যে আমি সবার ছোট, সো সব ভাইয়ার ফ্রেন্ডদের মাধ্যমে বড় ওনাদের বাবা মার ওখানে গিয়ে সালাম করে সালামি নেওয়াটা, ওইটা একটা মানে অন্যরকম একটা ফিলিংস ছিল আমার কাছে। মানে ঈদটা প্রথমেই বলছিলাম কথাটা, সেটা হচ্ছে ঈদের চেঞ্জটা আসলে বয়সের সাথে সাথে চেঞ্জ হয়। সো মানে আমার মনে হয় যে বিয়ের সাথে সাথে চেঞ্জ হয় না। দেখি নোট করো কিন্তু। হ্যাঁ, বয়সের সাথে সাথে চেঞ্জ হবে, কিন্তু মানে তোমার বিয়ের সাথে সাথে চেঞ্জ হবে কোনো চেঞ্জ নেই না। মানে এখন আসলে মানে ওইভাবে সত্যিকার অর্থে কোনো চেঞ্জ নেই। আর এখন যেহেতু আমার মেয়েরা আছে, সো ওইটা একটা অনেক বাড়তি একটা মানে ভালো লাগা আছে। সো ওদের সালামি দেয়াটা অনেক মজার, প্লাস ওদের সাথে সময় স্পেন্ড করা, প্লাস শপিং টপিং সবকিছু মিলে আসলে মনে হয় যে এইটাই হচ্ছে একটু স্পেশালিটি আর। আচ্ছা, দেখি কি রান্না করলে ঈদের দিন বলো তো? আমি ঈদের দিন বেসিক্যালি ডেজার্ট থেকে শুরু করে সব রান্না করি। কি মানে আমি রাত্রেবেলা রান্না করা শুরু করি। কি বলছো? হ্যাঁ, ট্রু। এটা গত 3-4 বছর ধরে আমি একদম চাঁদ রাত থেকে, দেখা যায় রাত 12টা-1টার থেকে আমি রান্না করা শুরু করি। আমি ঘুমাতে আমার ভোর 5টার মতো তো বেজেই যায়। তারপর আবার 10টার দিকে উঠে, 9টা-10টার দিকে উঠে আমি জাস্ট এভরিথিং, পোলাও, বিরিয়ানি, নিজের হাতে সব করো? এভরিথিং। এই যে দর্শক, আপনারা যারা বাড়ির দর্শক আছেন দেখলেন নিশ্চয়ই। হ্যাঁ, মেয়ে নাচ পারে, মেয়ে গানও করে, মেয়ে তো অভিনয় করে, সে দুর্দান্ত রান্নাও করে। আমরা নিশ্চয়ই একদিন টেস্ট করব। শিওর। হ্যাঁ, ঈদের যে কোনো একদিন হয়তো দিঘিকে নিয়ে একটা কুকিং শো হয়ে গেল, সেটা তো টেস্ট করবো। আলাদা করে তুমি নিয়ে আসলে আমরা সবাই মিলে খেয়ে দিয়ে সাবার করলাম। কারণ নীরব এখানে ফেল মারবে মনেই হচ্ছে, সে সময় দিচ্ছে না। বাসায় নিশ্চয়ই রান্না করা হয়ও না? না, রান্না করা হয় না তো, বাসার রান্না খাওয়াও খুব কম হয়, মানে ওই সময়টা হয় না আসলে। জি, আচ্ছা, এই যে লাইফ পার্টনার নিয়ে কথা বলছি, দেখি মনের মধ্যে কি কিছু উকিটুকি দেয় বা এরকম কেউ আছে কিনা যদি একটু বলতে মন চায়। রণবীর কাপুর বাদে, সে তো ক্রাশ। হ্যাঁ, তার একটি রাহাও আছে। ফোন বের করে রণবীর কাপুরের ছবিটা দেখাতে চেয়েছিলাম যে হ্যাঁ আমি জানি, এই জন্যই আগে বললাম। অ্যাপার্ট ফ্রম রণবীর কাপুর আর কোনো কেউ আছে কিনা? না, আর আসলে ওইরকম মাথায় নেওয়ার মতো আসলে আমি রাখি না, কারণ আমার মনে হয় এগুলো খুব এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, যেটা নিলে আমার পার্সোনালি খুব হ্যাম্পার হতে পারে, যার জন্য রণবীর কাপুর তোমাকে হ্যাম্পার করতেছে না, তো ওইটাই থাকুক। আচ্ছা, তার মানে সময় নষ্ট করার সময় নেই একদম, তাই তো? ইন্টারেস্টিং কিভাবে করব আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন, কিছু কাগজের টুকরা আছে চিরকুটের মতো। দিঘি কিংবা নীরব যে কোনো একজন একটা চিরকুট তুলবে, তাতে যা লেখা আছে অভিনয় করে কিংবা কোনো ডায়ালগ দিয়ে পাশের জনকে বোঝাতে হবে। ঠিক আছে? নীরব বুঝতে পেরেছেন নিশ্চয়ই? লেডিস ফার্স্ট প্লিজ। ওকে দেখাবে না, আমাকে দেখাবে। খুলে আগে লুকিয়ে লুকিয়ে দেখো নিজে। নীরব, নো চিটিং প্লিজ। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। কিং খান। হয়নি। তারপর নায়িকা। ও, নায়িকা। কুইন, ঢালিউড কুইন, পরিমণি। এই তো
গুড জব। তুমি নিশ্চয়ই জানা কাটা পড়ি বুঝতে চেয়েছো। ভেরি গুড। নীরব, এবার আপনার টার্ন। তিনটে চলে আসছে। দেখি দেখবে না, নো চিটিং, আমি দেখতে চাই। ঠিক আছে, এটা সে- চাচ্ছু। দীপজন আঙ্কেল, এই যে এটা তো খুব ইজি হয়ে গেল। হ্যাঁ মানে এটা ওর জন্য তো ইজি হবে। তো easy হয়ে গেল, এখন আমি অভিনয় বলবো- করলে ভালো আমি হতো। বলবো আহো ভাতে যা হয়। এটা বললে ভালো হতো, হ্যাঁ। এটা বললে ভালো হতো। আচ্ছা এবার, ও আরো হ্যাঁ আমরা সবগুলো ট্রাই করব না, এবার দেখি। আচ্ছা তুমি হ্যাঁ ঠিক আছে। কুল বালিশ বালিশ। এটা কি? কুশন। হ্যাঁ মানে জ্বরে এটা নায়ক। এটা তো বোঝা উচিত। ইচ্ছা না 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 বেশি সহজ মানে বেশি সহজ বা আমি অনেক অনেক হয়তো অন্য ডিফারেন্ট আপনি চিন্তা করে সহজভাবে ফেলেছি। চিন্তা করেন, সহজভাবে চিন্তা করলে বোঝা যাবে। ঘড়ি দেখালো, কুশন দেখালো, আর কি বলবো। নারী কিসে আটকায়? ও সায়েদ খান। আচ্ছা এটা খুব ভালো ছিল, এটা বেস্ট সিরিয়াসলি, এটা খুব ভালো ছিল। এই যে ও হচ্ছে গিয়ে 1 এক্সপার্ট এক্সপার্ট 2 আর হচ্ছে নীরব 0। আমরা একটুখানি ক্যামেরার দিকে একটুখানি ধরি আমরা। হ্যাঁ আমার দর্শকরাও দেখুক। নীরব ভালোভাবে ক্লু দিয়েন প্লিজ। ও কিন্তু খুব চমৎকার ক্লু দিয়েছে। ও কিন্তু 2 পেয়েছে, আপনি 0। সরি আপনি 1। কারণ আমি তো একটাই না আপনি একটু ভালো করে ক্লু দেন। নায়িকা, না নায়ক। আচ্ছা, একটু পেঁচাই আমরা। যেটা হচ্ছে আমার ডিরেক্টর একজন আছে, সে অনেক ভালো ডায়লগ দিতে পারে, মানে স্পেশালি মানে ডায়লগের জন্য মানে তার আলাদা একটা স্পেশালিটি আছে। এবং যে নায়কের কথা বলা হচ্ছে। হ্যাঁ ও তো নায়কের কথা বলছি। এবং মান্না আঙ্কেল। কিছু বলতে হলো না এই মেয়েকে। ভেরি স্মার্ট দেখি। তো ওই সময় তো না 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 না, এই সময়টা আমার ছোট তো আপনি ফেলবেন। কারণ আমি যে ওর ভাগ্যে যে করেছে মান্না ভাই, ডিপজল চাচ্ছু, ভাই, হ্যাঁ হ্যাঁ। মানে সবই ওর সময়কার। তখন আমরা ইন্ডাস্ট্রিতে কেউ নেই। আচ্ছা প্লিজ, আর মাত্র 2টা আছে। আমি দেখবো, একটু দেখি, তারপর ক্যামেরায় আমরা একটু ক্লোজ করে দেখাবো। ও ওয়াও, হ্যাঁ শুরু করি। ছোট, ছোট বললোই তো ছোট, হ্যাঁ ছোট। আর কিছু বলবো না। নায়িকা না তো? ছোট শিশু শিল্পী। হ্যাঁ মানে দেখি মানে না না, কি জানি একটা বলেছিল না? কেঁদে দিয়েছি, হ্যাঁ, কেঁদে ও দিয়েছি। ও ওই যে সিমরান, লুবাবা। বাবা সিমরিন লুবাবা। নাম সিমরান দুবা। হ্যাঁ সিমরিন ঠিক আছে, বাবা, হ্যাঁ, পেয়েছে। এই যে লাস্টেরটা বাকি শুধুমাত্র। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কি ক্লু দিব আমি? নায়িকা না, ডায়লগ বললেন না? হ্যাঁ কিং খান। কি বলবো আমি? মনে হয় আমার মনে হয় স্বপ্ন দেখছে। এই তুমি দেখছো না কি বলবো, যখন বলছে মানে অনেক ইজি, আমি আন্তাজে বলে ফেলছি। কি এটা কি কথা হ্যাঁ হলো? তারপর আমি বললাম যে আর কি বলবো, আর স্বপ্ন ওয়াইফে জিজ্ঞেস করছে নায়ক, আমি বলছি, হ্যাঁ আমি বলছি, কি কিং বলবো? খান, কি অদ্ভুত কথা দেখি। যেহেতু অনেক আগের কথা, যেহেতু আমরা শুরু করলাম, দুজনের ক্যারিয়ার যখন শুরু হলো, সেই সময়ের যে সম্মানীটা যদি শেয়ার করা যায়, যে দিঘিটা পরে শুনবো, আগে নীরব আপনার কাছ থেকে শুনতে চাই। একদম শুরুর দিকে সম্মানী কত পেয়েছিলেন? এখন তো অনেক বেড়ে গিয়েছে, কারণ কি এটা অনেকের জন্য ইন্সপায়ারিং স্টোরি হবে প্রথম দর্শকদের জন্য। আমি আমার যেটা মনে আছে সেটা হচ্ছে 2,000 টাকা 2,000 পেয়েছিলাম। টাকা। এবং তখন ওই 2,000 টাকা দিয়ে কি করবো সেটা নিয়ে অনেক বেশি গবেষণা। সেটা কি বিজ্ঞাপনের কাজ ছিল নাকি হ্যাঁ অন্য কোনো সেটা কাজ? একটা বিজ্ঞাপনের কাজ ছিল, বিজ্ঞাপন না সেই বেসিক্যালি সময় একটা। 2,000 টাকা অনেক টাকা নীরব। হ্যাঁ বাট এটা মানে একটা শুটের, বাট ওই শুটটাই বেসিক্যালি পরবর্তীতে আমি অনেক টাকা পেয়েছি ওটার কারণে, বাট ওই সময় অল্প টাকায় দেওয়া হয়েছিল। এবং ওই টাকা দিয়ে আমি কি করব সেটা নিয়ে আমি অনেক বেশি মানে কনসার্ন ছিলাম। Excited এবং ছিলেন? আমাকে মা বলেছিল যে মানে কখনো প্রথম ইনকাম দিয়ে যদি কোনো সিনিয়র বা কোনো মুরব্বী মানুষকে তার শু কিনে দেয়া হয়,
তাহলে সেটা অনেক বেশি সোয়াবের হয়। আর তখন বাবা বেঁচে ছিল না, সো আমি আমার চাচাকে একটা কিনে দিয়েছিলাম, জুতো। হ্যাঁ, তো আমার চাচাকে একটা জুতো কিনে দিয়েছিলাম এবং আমার চাচা 91 ইয়ার্স বেঁচে ছিল। এটা খুবই ভালো। দেখি অনেক ছোটবেলা থেকে কাজ শুরু, মনে আছে কি প্রথম সম্মানের কথা? প্রথম তো বিজ্ঞাপন দিয়ে শুরু, তো বিজ্ঞাপনেরটা আসলে আমার জানা নেই, মনে নেই থেকে জানা নেই, বাট ও দেয়নি, ওকে দিয়েছিল। কিন্তু সিনেমারটা মনে আছে, কাবুলিওয়ালা তো প্রথম সিনেমা ছিল। পরে মার মুখে যেটা অনেকবার শুনেছি 50,000 ছিল। এটা তো অনেক, প্রথম সম্মানী হিসেবে আমরা এটা একদমই কাউন্ট করব না, এটা অনেক। হ্যাঁ নিশ্চয়ই শিশু শিল্পী 200 দিনের মনে শিডিউল নিয়েছিল। হ্যাঁ না 200 দিনের। সত্যি? না না। আচ্ছা, নীরব কে প্রথম ছ্যাঁকা দিয়েছিল? ডেফিনেটলি মেয়ে। মেয়ে? নাম বলা যাবে? বাসায় তো যেতে হবে, তাই তো? বাসায় জানে সব। দেখি প্রথম কে ছ্যাঁকা দিয়েছে, নাকি ছ্যাঁকা দিয়েছো কোনটা? আমি দিয়েছি। খেয়েছো কখনো? না, খেয়েছি রণবীর কাপুরের থেকে খেয়েছি। ওটা ছ্যাঁকা না, ওটা অনেক বড় ছ্যাঁকা। ওটা ছ্যাঁকা না মানে কি, একটা হার্ট ব্রেক। হ্যাঁ, ওই তো ছ্যাঁকা একটা আলাদা জিনিস। ওয়েব ফিল্ম তো করা হচ্ছে অনেকগুলোই, কোনটা করতে আসলে বেশি এনজয় করছো? সিনেমা করতে, ওয়েব ফিল্ম করতে, নাটকে কাজ করতে, কোনটা? নাটক তো করা হয় না একদমই। ইচ্ছা তো আছে নিশ্চয়ই আরো বেশি কাজ করার। কাজ করার তো ইচ্ছা আছে, বাট নাটক আসলে এখন প্ল্যানিং নেই। আচ্ছা। আর সিনেমা করতে তো অনেক বেশি এনজয় করি সব সময়, বাট আমার কাছে সিনেমা আর ওয়েবের তেমন একটা ডিফারেন্স লাগে না আচ্ছা। এখনো পর্যন্ত। আমার মনে হয় দুটা সেম জিনিসই, আমরা সেম ভাবেই কাজ করি। যদি ডিফারেন্সটা বলি তাহলে ওয়েব ফিল্ম করতে গেলে দেখা যায় ওটিটির কাজগুলো করতে গেলে একটু কষ্ট বেশিই হয় স্বাভাবিকভাবে, এবং ওটাতে সব কিছু একটু অ্যাক্টিং প্রসিজিওর থেকে শুরু করে সব কিছু একটু ডিফারেন্ট থাকে। আর সিনেমাটা করতে গেলে কষ্ট হয়, সবই হয়, কিন্তু ওইটার থেকে একটু কম দেখা যায়। আচ্ছা, তাহলে কি সিনেমার কাজ করতে গিয়ে তুমি বেশি এনজয় করছো, তাই তো? বোথ। নীরবের এরকম কোনো ইচ্ছা আছে কিনা আসলে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার? আমার মনে হয় না, এখন পর্যন্ত করার কোনো ইচ্ছে নেই, কারণ যেহেতু যেই কাজগুলো করছি ওগুলো আরো অনেক দিন ধরে কাজ করে করে শেষ করি, ছবি রিলিজ হোক। মানে আপনি একটু ধীরে সুস্থে আগাতে চাচ্ছেন, তাই তো? কারণ আমার কাছে মানে ওটিটি বা আমরা যে অ্যাপের যে কাজগুলো দেখছি সেই কাজগুলো তো ফাইনালি আমি যখন একটা মুভি করছি সেই মুভিটা তো হলে রিলিজ পাওয়ার পরে তো মানে অ্যাপে বা ইউটিউবে বা চ্যানেলের নিজস্ব যে অ্যাপ থাকছে সেখানে রিলিজ হচ্ছেই। সো ঘুরে ফেরত তো একই রকম, সো একই কথা। সো ওই জন্য মানে ওই জন্য চাচ্ছি যে একবারে আগে হলে রিলিজ হবে তারপরে যাবে, সো হলটা নিয়েই আগে থাকতে চাই। সিনেমা নিয়ে আসলে বেশি আগ্রহী। আমরা তো অনেকক্ষণ প্রশ্ন করলাম, অনেক কিছু জানলাম। আপনাদের দুজনের কি ইচ্ছা করছে না একজন আরেকজনকে প্রশ্ন করতে বা কিছু জানতে? দেখি এই কিন্তু একটা চান্স, হ্যাঁ, দর্শকদের ক্ষেত্রেও জানতে পারবে যে আসলে মনের মধ্যে কি আছে, কি জানার ইচ্ছা। পাঁচটা করে কিন্তু প্রশ্ন করতে পারবা। তার উপরে তুমি জার্নালিজমের স্টুডেন্ট, আমি জানি। সো তোমার যদি মন চায় তুমি 5টা কোয়েশ্চেন করো নীরবকে, নীরব আপনিও করতে পারবেন। আমরা একটু শুনি। আমার 2-3টা কোয়েশ্চেন আছে, আমি সব সময় এইটা হচ্ছে বানাও। হ্যাঁ, আচ্ছা, ওকে করতে দেই আমরা প্রশ্ন। আমি সবাইকে আর কি এটা আস্ক করি, অন ক্যামেরা হোক অফ ক্যামেরা হোক, তোমাকেও আমি, হ্যাঁ, এটা আমি সব সময় সবাইকে জিজ্ঞাসা করেছি কম আর বেশি। তোমার এখন থেকে অ্যাক্টিং ক্যারিয়ার কত বছরের, এটা একটু জানতে চাই। 14 ইয়ার্স। 14 না, 15 16 ইয়ার্স। 16 ইয়ার্স। আচ্ছা, 16 ইয়ার্সে তো তাহলে অনেক কাজ, মানে মডেলিং থেকে শুরু করে শেষ পর্যন্ত অনেক, এখন পর্যন্ত অনেক কাজ। মডেলিং, নাটকও তো মেবি করা হয়েছে। কো আর্টিস্টের নাম বলো, অবভিয়াসলি ফিমেল কো আর্টিস্ট যার সাথে তোমার কাজ করে মনে হয়েছে এই কো আর্টিস্ট আমার প্রত্যেক কাজে রিপিট হলে আমি অনেক খুশি হব। সেটা শাবনূর, আমি একটা ছবি করেছিলাম মোস্তফা মানিকের, মা আমার চোখের মণি। সেই ছবিটাতে আমার মানে বোনের ক্যারেক্টার করেছে, বাট আমার কাছে মনে হয়েছিল সেটাও আমার জন্য অনেক বড় একটা পাওয়া, যে শাবনূরের মতো একজন অ্যাক্ট্রেস তার সাথে একটা স্ক্রিন শেয়ার করছি। সো এটা অনেক বড় কিছু ছিল। আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ঠিক এটার অপোজিটটা, যে কার সাথে, নাম বলতে হবে না, বাট অবভিয়াসলি কোনো এরকম তো অ্যাক্ট্রেস ছিল যে যার সাথে কাজ করতে গিয়ে মনে হচ্ছে আল্লাহকে আর চাই না কোনোদিন। হ্যাঁ বা না, যে ছিল না? ছিল তো অবশ্যই। এটাই জানতে চাই যে ছিল তো, নামটা নাই বলি, কিন্তু আমরা জানলাম যে হ্যাঁ ছিল। আচ্ছা, আমার আরেকটা কোয়েশ্চেন, যে শাহরুখ খান যেমন একটা ইন্টারভিউতে বলেছে যে ওকে জিজ্ঞেস করা হয়েছে যে কোনো একটা সিনেমা কি ওর এরকম আছে কিনা এখন পর্যন্ত, যে ওইটা জাস্ট ফর পারিশ্রমিকের জন্য সিনেমাটা করে গিয়েছে, তো টাকার জন্য করা, সোজা বাংলায় তুমি যে টাকার জন্য করা কাজ করে হয়েছে। দিয়েছে। আচ্ছা, ওকে। না, হি ইজ বিং ভেরি অনেস্ট। শাহরুখ খানের সাথে
হ্যাঁ যাক আমার মনে হয় মোটামুটি সব কোশ্চেন ছিল খুব অনেস্টলি অ্যানসার এটা তো তোমার একদম গণ কোশ্চেন, যেটা তো সবাইকে তিনটা করো। গণ But question আমার না। জন্য একটু কষ্ট করে ব্রেন থেকে কিছু বের করে 2টা কোশ্চেন করো। আপু যেটা বলেছিল 5টা প্রশ্ন করতে, 2টা কোশ্চেন করো। আরো 2টা করতে হবে। হ্যাঁ মানে এটা তো সবার জন্য ছিল, মানে আমার জন্য এক্সট্রা কোনো কিছু বের হয় না মাথা আচ্ছা থেকে। ফাইন, তুমি তো যেটা একটু আগে বললাম যে 3টা সেক্টর কাজ করা হয়েছে, মডেলিং, নাটক, দেনা কি বলে এটাকে, সিনেমা, সবই কাজ করা হয়েছে। তো তো জানি না ইন ফিউচার ওটিটিতে আসবে নাকি আসবে না, যাই হোক এই 3টাতে এখনো পর্যন্ত মানে কোন কাজটা অনেক বেশি ইজি গোয়িং লাগে? যে এটা বললাম যে সিনেমা, টিভিসি। টিভিসিটা অনেক ইজি Easy আমার going, কাছে। আচ্ছা। মানে ইজি গোয়িং মানে ওটাতে অনেক বেশি। মানে কেন ইজি গোয়িং? আমার কাছে তো আরো মনে হয় টিভিসিতে ওই একদিন সারাদিন শুটিং করতে হয় শেষ করার জন্য। না কিন্তু ওইটাতে হয় না যে আমরা বেসিক্যালি মানে প্রথম থেকে কি করতাম আসলে, আমরা আমাদের অডিয়েন্সের ভালোবাসার জন্য কিন্তু কাজগুলো করতাম, যে একটা মানুষ আমাকে দেখবে, ভালোবাসবে, আমার ফ্যান হবে। সো ওই জায়গা থেকে যখন শুরু, তখন মনে হতো যে এটা আসলে দ্য কুইকেস্ট ওয়ে টু মানে মানে টু ডু দ্য ওয়ার্ক। ভালোবাসার মানুষগুলো যে মানে একদম মানে কোনো কারণ ছাড়া যে ভালোবাসা যায়, সেটা তৈরি করা যায় শুধুমাত্র টিভিসি দিয়ে। আচ্ছা, তারপর আবার একদম অল্প সময়ের মধ্যে বেশি টাকাও পাওয়া যায়, ওটাও একটা কথা। এই আসল কথা। আচ্ছা দেখি, আর লাগবে না, অনেক Thank প্রশ্ন you. করেছো এবং নীরব চাচ্ছে এটা করে করে সেগমেন্ট শেষ। হ্যাঁ, ওর যাতে ওনারা নিজের প্রশ্ন করা করতে না পারে। লাগে। আমার অনেকক্ষণ হয়ে গেছে, আপনি আপনি 2টা প্রশ্ন করেন নীরব, আপনাকে 5টা করতে হবে না, আপনি 2টা করেন, প্রপার 2টা প্রশ্ন করেন, যেটা দেখিকে করার খুব ইচ্ছা ছিল বা কখনো জানা হয়নি। না আমার যেটা হচ্ছে যে মানে ওকে নিয়ে যে প্রশ্ন, সেটা হচ্ছে সবাই হয়তো করবে, সেটা হচ্ছে যে ওর মডেলিং যে স্টার্টিং এবং যে এখনকার যে কাজ, সেই কাজের মধ্যে মানে আমরা দিঘিকে আমরা যেভাবে দেখি, আমরা আরও অনেক ডিফারেন্টভাবে দেখতে চাই, সেটার জন্য নিজের করণীয় কী কী থাকে, মানে স্ক্রিপ্ট চুজিং এর ক্ষেত্রে বা না যে একটা কাজের ক্ষেত্রে, যে আমার কাছে মনে হয় যে আমি এগুলো দূর এটা কেন করব, বা যে কাজটা করলাম এটা মানে করে আমার কি বেনিফিট হবে, এটা মানে কি কি চিন্তা হয়, মানে কি কি চিন্তা করে আমরা রাজি হই কাজে। আচ্ছা, আমার যেটা বেসিক্যালি হয় যে এখন যখন কাজগুলো চুজ করি, তখন আমি আসলে দেখি জনরাটা কি, কারণ এখন খুব মানে বেসড হয়ে গেছে কিছু জনরার মধ্যে কাজ। প্রশ্ন নার্ভাস হও না, হ্যাঁ সুন্দর করে উত্তর দাও। আমি কখনোই নার্ভাস হই না। আচ্ছা, হ্যাঁ। সো বেসড, আমার কিছু জনরার মধ্যে আমরা বেসড হয়ে গেছি, তো তার মধ্যে আমি জনরাটা আগে দেখি এবং ক্যারেক্টারের ডেপথ দেখি আমার, আর তারপরেই যেটা দেখি সেটা হচ্ছে পরিচালককে, এটা কারণ সবচেয়ে বেশি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় যে পরিচালক যদি ওইরকম না হয়, তাহলে আমি যতই এফোর্ট দিই না কেন, আমাকে কেন জানি মনে হবে যে পর্দায় আমি ঠিকমতো নেই। সো ওইটা খুব দরকার। তো এই কয়টা জিনিস আমার কাছে ঠিকঠাক থাকলে, এবং অবশ্যই কো-আর্টিস্ট, তারপরে মনে হয় আমার কো-আর্টিস্ট, এই 4টা জিনিস আমি মাস্ট বি চেক করি এবং তারপরে আমি কাজটা। তাহলে okay এরকম করি। কখনো হয়েছে দেখি কো-আর্টিস্ট দেখে কাজ করা হয়নি? বহুবার। না এরকম তো মানে করতেই হয়, কারণ হচ্ছে যে হয় না যে আমাদের কাজের মধ্যে কিন্তু মানে অডিয়েন্স আসলে কোনটা ভালো লাগবে, কোনটা ভালো লাগবে না, এটা কিন্তু আপনি একবার মানে বুঝেই ফেলবেন। বোঝা যায় এখন খুবই হ্যাঁ, ইজি, যে মানুষ বোঝা যায়। পছন্দ করছে না। না তাহলে নীরব আর প্রশ্ন করবে না, আমি আর করতে দিচ্ছি না, সময় নেই। আমার হাতে অনেকগুলো প্রশ্ন আছে, এক কথায় উত্তর দিতে হবে, হ্যাঁ বা না, এর সাথে কোনো এক্সপ্লেনেশনের দরকার নেই, ঠিক আছে? একটু তিতা একটু মিঠা এই টাইপের প্রশ্ন, এটা হচ্ছে আমার প্রযোজক সাজিয়েছে আপনাদের জন্য, এটা আমার না ব্যক্তিগতভাবে, ঠিক আছে? কাকে দিয়ে শুরু করব ডিসাইড করেন দুইজনে। নীরবকে দিয়ে শুরু করি। ইমন কি নীরবের প্রতিদ্বন্দ্বী? না। দিঘি কি পূজাচেরির প্রতিদ্বন্দ্বী? আমাকেও হ্যাঁ। same? না। দিঘি পূজাচেরির প্রতিদ্বন্দ্বী কিনা? না, না, তাকে তো জিজ্ঞেস করা হয়েছে ইমন তার প্রতিদ্বন্দ্বী কিনা। না, না। দুজনে উত্তর না। আচ্ছা, নীরবের কাছে প্রশ্ন, আরিফিন শুভর থেকে সিয়াম বেশি জনপ্রিয়, হ্যাঁ কি না? মানে হ্যানার মাঝখানে থাকতে হবে। হ্যাঁ বললাম তো আগেই তো বললাম। ইয়েস অর নো, আরিফিন শুভর থেকে সিয়াম বেশি জনপ্রিয়, ইয়েস অর নো? নো। নো। আচ্ছা ঠিক আছে, ইন্ডাস্ট্রির সেরা সুন্দরী পরিমণি দিঘি? হতে পারে। ইয়েস আর নো। হতে পারে বলতে কোনো অপশন নেই। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। এবারে নীরবের কাছে প্রশ্ন, জায়েদ খানের অভিনয় থেকে অবসর নেওয়া উচিত, হ্যাঁ কি না? না, উচিত না, ঠিক আছে, কন্টিনিউ করা উচিত। ঠিক আছে। দিঘির কাছে প্রশ্ন, ফেরদৌস আহমেদের হঠাৎ বৃষ্টি ছাড়া কি আর কোনো সিনেমা নেই? অবশ্যই আছে, হ্যাঁ আছে। অনেকেই এটা আসলে তালগোল পাকিয়ে ফেলে, যার জন্য এই প্রশ্নটা রাখা। এবার নীরব,
ঋতুপর্ণার প্রেমে হাবুডুবু খাচ্ছেন নীরব, ইয়েস অর নো? এত সময় লাগলো? প্রশ্নটা কি তৈরি করলো producer? আমার কথা প্রযোজক বলছে, হ্যাঁ। পিছনে বলছে ইয়েস ইয়েস, আর আপনি এখন পর্যন্ত উত্তর দিতে পারছেন না। ঋতুপর্ণার প্রেমে হাবুডুবু খাচ্ছেন নীরব, হ্যাঁ কি না? না। কলকাতায় গেলে এত আদর যত্ন করে, তাও প্রেমে হাবুডুবু খাচ্ছেন না? ঠিক আছে, ঋতুপর্ণা দিদি যদি দেখে থাকেন black out হয়ে গেছে এটা আসলে। আসলে একটু নোট করে রেখেন, খাচ্ছে না। আচ্ছা, এবার আবার দিঘির কাছে। শিশু শিল্পী হিসেবে বেশি জনপ্রিয় হওয়ায় প্রধান চরিত্রে সাফল্য পেতে কি বেগ পেতে হচ্ছে, হ্যাঁ না? না। ওকে, এরপর নীরব, টেলিকম কোম্পানির সেই বিজ্ঞাপন চিত্রের জন্যই কি নীরব বেশি জনপ্রিয়? কি? হ্যাঁ, আচ্ছা, ওটার জন্যই বেশি জনপ্রিয়। আচ্ছা ঠিক আছে, সেম প্রশ্ন দিঘির কাছেও। টেলিকম কোম্পানির সেই বিজ্ঞাপন চিত্রের Absolutely, জন্যই yes. দিঘি, হ্যাঁ। এটা সত্যি কথা, এটা সবাই অ্যাগ্রি করবে, কারণ আমি তো পরিচয় করিয়ে দিয়েছি ময়না পাখি হিসেবে, এবং ময়না পাখি হিসেবে পরিচয় করে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমার খুব ক্লিয়ারলি মনে আছে, মাঝখানে আমি এই অভিজ্ঞতা শেয়ার করি, আমার বাবার ফোনে রিংটোন ছিল হচ্ছে তোমার সেই ডায়লগগুলো। তো আমার এখনো দিঘি মনে পড়লে আমার সেটাই মনে পড়ে। আচ্ছা, নীরবের চোখে বুবলি কেমন? এবার ইয়েস নোর বাইরে, এবার Yes. আপনারা বিশ্লেষণ Yes. ধর্মী, না না না, ইয়েস, এবার ইয়েস নোর বাইরে, এবার একটু বিশ্লেষণ ধর্মী প্রশ্ন। নীরবের চোখে বুবলি কেমন? ইয়েস, ইয়েস হোয়াট? ইয়েস কি? ইয়েস, মানে হ্যাঁ। না না বলেন। পজিটিভ। পজিটিভ। হ্যাঁ, খুব ভালো। এখন হ্যাঁ নার বাইরে আপনারা বলতে পারেন, এক কথায় উত্তর দিতে পারেন। না, বুবলির সাথে তো আমার কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো, এবং আমার অলরেডি দুটো ছবি রিলিজ হয়ে গেছে, একটা চোখ আর একটা লাস্ট কোরবানি দেশ, সেটা হচ্ছে ক্যাসিনো, আর একটা ছবি করছে সাইফ চন্দন পরিচালিত কয়লা, এবং মানে আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স। এবং বুবলির যেটা হচ্ছে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে যে ওর টাইম সেন্স এবং আচ্ছা। সিরিয়াসনেস, আচ্ছা মানে এগুলো অসাধারণ। ওকে, এই জন্যই সবার আগে ইয়েস ইয়েস। ঠিক আছে, এবার দিঘির কাছে প্রশ্ন। দিঘির কাছে ইয়াশ রোহান মানে কি? ভেরি গুড কো আর্টিস্ট, Okay. ভেরি মানে রিল্যাক্সিং কো আর্টিস্ট। আচ্ছা, এই এক কথাই হ্যাঁ এতটুকুই? হ্যাঁ, তার মানে ইয়াশ রোহানের সাথে আরো ভবিষ্যতে অনেক কাজ আমরা দেখব, ইনশাআল্লাহ। কারণ দিঘি কো আর্টিস্ট দেখে কাজ করে, তো আমরা জানি। ঠিক আছে, নায়ক রিয়াজ মানে কি ভাইরাল সেই কান্না নাকি ইউরোপ? ইয়েস নাকি? ইয়েস না তো বলতে পারেন, চাইলে আপনি উত্তরও দিতে পারেন, বলো। তোমাকে ও, করছি। আমাকে? আপনার কাছে। হ্যাঁ, আচ্ছা, না, রিয়াজ ভাই মানে হচ্ছে যে মনের মাঝে তুমি। আচ্ছা, বাহ, পরে না চোখের পলক। হ্যাঁ, না, মনের মাঝে তুমি, কারণ আমার মানে আমার জীবনে মনে হয় যে প্রথম মানে সালমান শাহর পরে কারো ছবি দেখা সেটা হচ্ছে মনের মাঝে তুমি। আচ্ছা, কারণ আমি মানে স্কুল টাইমে, স্কুলের ওই সময়টায় আমার মনে আছে যে মানে সালমান শাহর একটা ছবি দেখেছিলাম মারা যাওয়ার পরে, আর এই ছবিটাই, এরপরে আর ওইভাবে ছবি খুব কম দেখা হয়েছে। তাই রিয়াজ ভাই মানে হচ্ছে মনের মাঝে মনের তুমি। মাঝে তুমি। বাহ, ভেরি গুড। দিঘি, তোমার চোখে নায়ক মান্না? আমার মনে হয় ইন্ডাস্ট্রি অনেক বড় একটা অভিভাবক ছিল সে। আচ্ছা, নায়ক মান্না মানে পর্দার বাইরে যদি বলি, মানে সে একাই সবকিছু এক হাতে হ্যান্ডেল করতে পারতো, মানে নিজের চোখে দেখা এটা। সো একটা গার্ডিয়ান বলবো, গার্ডিয়ান এঞ্জেল সে বেসিক্যালি। গার্ডিয়ান এঞ্জেল। আর তোমার চোখে ডিপজল, তোমার চাচ্চু? হি ইজ মাই চাচ্চু। এটা হচ্ছে মানে স্ক্রিন অফ স্ক্রিন সব সময় সে আমার চাচ্চু। বাহ। সালমান শাহ নাম শুনলেই চোখের সামনে কি ভেসে ওঠে নীরব? সেই প্রথম সিনেমাটা, যে সিনেমাটা দেখেছিলেন? না, তাহলে? সালমান শাহ মানে চোখে ভেসে ওঠে হচ্ছে মাথায় ব্যান্টেনা পরা, মানে গোল গোল Sunglass পরা। সানগ্লাস পরা, তারপরে শার্টে গিট্টু দেয়া, এটা ভেসে ওঠে। এরকম একটি ছবি আসলে চোখের সামনে ভেসে ওঠে সালমান শাহ বললে। সবশেষ একটি জিজ্ঞাসা আমার আছে, সিনেমা নিয়ে যেহেতু বেশি কথা বলেছে এবং আমরা একেবারে শেষে চলে আসছি, আমাদের সময় হাতে বেশি নেই, আমাদের অনুষ্ঠানটি শেষ করতে হচ্ছে। সিনেমা নিয়েই দুজনের ছোট ছোট করে শুনবো যে আসলে ঢাকাই সিনেমাকে কোন পর্যায়ে দেখতে চান, কি কি চেঞ্জেস আনা দরকার, দুজনের কাছে শুনবো ছোট ছোট করে, এক মিনিট করে। প্রথমে দেখি। চেঞ্জেস আমার মনে হয় এখন তো সিনেমা অনেক বেশি হচ্ছে, রিলিজও হচ্ছে, সবই কিন্তু আল্লাহর রহমতে ঠিকঠাকই হচ্ছে, মানে ঠিকঠাকের পথেই হচ্ছে। এবং তার থেকে বেশি হচ্ছে যে এখন আসলে আমরা যেমন সিনেমা দেখতে পছন্দ করি, দর্শক যেমন সিনেমা দেখতে পছন্দ করে, সেটা মাথায় রেখেও সিনেমা বানানো হচ্ছে।
সো এখন মনে হয় হলের সংখ্যাটা বাড়া খুবই দরকার। আচ্ছা। কারণ এবার ঈদেও আমি 10 থেকে 13টার মতো সিনেমা যেহেতু রিলিজ হয়েছে, সো উই নিড সো মেনি থিয়েটার। আমাদের অনেক থিয়েটার দরকার, হল দরকার, যে ইজিলি যাতে আমরা আমাদের ওয়াকিং ডিস্টেন্সে গিয়ে আমরা সিনেমাটা দেখে আসতে আচ্ছা, পারি। হলের সংখ্যা আরো বাড়ানো উচিত বলে দেখি মনে করছি। আর নীরব কি মনে হয়? আমার কাছে যেটা প্রথমত মনে হয় সেটা হচ্ছে আমরা মানে ছবি শেষ করতে করতে আমাদের প্রমোশনের বাজেটটা থাকে না, আচ্ছা। বা মানে থাকে না না আসলে সে প্ল্যানিংটা করা হয় না। সো আচ্ছা। ছবি রিলিজের সাথে সাথে মানে প্রমোশনাল একটা বাজেট আলাদা করে রাখা উচিত, যেই বাজেটটা আসলে ছবিটা শেষ হওয়ার পরেই দরকার। হয় না যে ছবিও শেষ হয়ে যাচ্ছে, টাকাও শেষ হয়ে যাচ্ছে, পরে রিলিজ করার সময় টাকাটা থাকে না। সো ওই জায়গাটার প্রতি অনেক বেশি কনসেন্ট্রেশন দেওয়া উচিত। তাতে আমার মনে হয় যে একটা ভালো ছবি যাতে নষ্ট না হয়ে যায়, একটা ভালো ছবি মানুষের কাছে কাজ পর্যন্ত পৌঁছানোটা ইম্পর্টেন্ট। বাজেটের কথা বলছেন, তাই তো? সেটা ইম্পর্টেন্ট। এবং মানে আমার মনে হয় যেভাবে আমরা আস্তে আস্তে করে গ্র্যাজুয়ালি কাজ করছি, কাজ হচ্ছে, যেভাবে ছবিগুলো রিলিজ হচ্ছে, আস্তে আস্তে ভালো দাঁড়াবে। মানে বাজেটটা আরেকটু বাড়ানো দরকার বলে আপনার মনে হচ্ছে? সেক্ষেত্রে নীরব মনে হয় বাজেট না, না? বেসিক্যালি বাজেটটা তো যেভাবে আছে সেভাবে থাকছে, বাট প্ল্যানিংটা প্ল্যানিংটা মানে আমার কথা হচ্ছে আপনি 10 টাকা খরচ করুন, সেই 10 টাকাটা যেন একদম ছবির মধ্যেই শেষ না করে ফেলে। দেখা যায় Proper মানে 7 utilization, টাকা তাই 8 তো? টাকা খরচ করছে, বাকি 2 টাকা বা 3 টাকাটা হচ্ছে প্রমোশনে খরচ করুন, আচ্ছা, যেটা আসলে খুব ইম্পর্টেন্ট। কারণ ইভেনলি আমরা ডিস্ট্রিবিউশনের কথা বলছেন, তাই তো? হ্যাঁ, কারণ আমাদের দেশে দেখেন আপনি, আজকে আমি আর দেখি একটা ছবি সাইন করলাম, সর্বপ্রথম এটা নিউজ, তারপর আমি আর দেখি একটা ছবি শুটিংয়ে যাচ্ছি, সেটা একটা নিউজ, আমার আর দেখি ছবির গান কে করলো, সেটা একটা নিউজ, জি। আমার আর দেখি ছবি শেষ হলো কবে, সেটা একটা নিউজ, তারপরে আমাদেরকে নিয়ে ডাকা হলো, বিভিন্ন প্রোগ্রাম হলো। কিন্তু আপনি বাইরের দেশে এগুলো কোনো কিছু দেখবেন না, কিন্তু একদম দেখবেন কবে, যে আমি আর দিঘির একটা ছবি হঠাৎ করে ট্রিজার বের হলো, অথবা একটা মানে গান রিলিজ হলো, ওটা দিয়ে আপনি জানলেন যে নীরবার দিঘি একটা ছবি করেছিল এত বছর আগে বা এত মাস আগে। So এইভাবে শুরু হয়। এরকমই হচ্ছে, বিশেষ করে আমরা নেটফ্লিক্স বা অন্যান্য যে ওটিটি প্ল্যাটফর্ম, পৃথিবীর সব তাই তো জায়গায় দেখি তাই টিজার হয়, আসলেই তো হ্যাঁ। বুঝে যাচ্ছে এটা আসছে, ওভাবে প্রচারণার দরকারও হয় না। প্রচারণা খুব ভালো একটা পয়েন্ট বলেছেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, Thank you. এত ব্যস্ততার মধ্যে এসে আমাদেরকে সময় দিয়েছেন। খুব ভালো ঈদ কাটুক, দুজনের জন্যই শুভকামনা রইল। দর্শক, আপনারা দেখছিলেন ঈদ 2024 পাওয়ার্ড বাই টাইফন ফ্যাব্রিক কেয়ার অনুষ্ঠান। আজ বিদায় নিতে হচ্ছে, তবে আবারও কোনো একদিন দেখা হবে অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, শুভরাত্রি।